লাস্ট ক্লাস যারা করছো তারা অবশ্যই জানো, আমরা লাস্ট ক্লাসে কিছু টেকনিক সম্পর্কে জানছি আসসালামু ক্লাসের আলাইকুম। মধ্যে। ওয়ালাইকুম সালাম। তো আমরা মনে হয় 6টার মতো টেকনিক শিখছি এবং আমরা ওই টেকনিক রিলেটেড দুই একটা প্রবলেম করছি। তো আজকে জিনিসটাকে একটু ইলাবোরেটলি করব। চ্যাপ্টারের মধ্যে যত ধরনের প্রবলেম আছে আমরা ওই প্রবলেমগুলো র্যান্ডমলি করতে থাকবো এবং আমরা ওই করার সময় দেখবো যে কোন প্রবলেমটা আসলে ঠিক কোন টেকনিক দিয়ে করা যাচ্ছে। ঠিক আছে, তো চলো প্রবলেম সলভিং এ যাই। সো বোর্ডের যত ধরনের প্রবলেম আমি পাবো আমি সবগুলো চেষ্টা করবো করায় ধর। সো ধরো প্রথম প্রবলেমটা 10 অফ প্রথম প্রবলেমটা ধরো 10 অফ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো তোমরা প্রথমে বুঝতে পারতেছো যে এটা আসলে মানে কোন একটা টেকনিকের সাথে কিন্তু জিনিসটা ম্যাচ করতেছে। আমরা লাস্ট ক্লাসে যে কয়টা টেকনিক শিখছিলাম 6টা টেকনিকের মধ্যে কোন একটা টেকনিকের সাথে জিনিসটা ম্যাচ করে। তো কেউ কি আমাকে বলতে পারবা ঠিক এখানে কোন জিনিসটাকে জেড ধরলে এই প্রবলেমটা ইন্টিগ্রেশন করার যোগ্য হবে? এখন কিন্তু আমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারতেছি না, কারণ এমন কোন ফর্মুলা আমার জানা নাই যে ফর্মুলা দিয়ে এই যে রাশিটা আছে এই বিশাল একটা বিগ ম্যাস এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করা যাবে এমন। এক্স্যাক্টলি, সাইন ইনভার্স এক্স কে কিন্তু আমি চাইলে জেড ধরতে পারি, সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে পারি। সো আমি যদি সাইন ইনভার্স এক্স কে জেড ধরে উভয় পাশে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স করি তাহলে কি পাবো লেফট হ্যান্ড সাইডে বলো তো? 1/√1 - x স্কয়ার। 1/√1 - x স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডে যদি উভয় পাশে ডিডিএক্স এর সাপেক্ষে করি তাহলে রাইট হ্যান্ড সাইডে পাবো ডিজেড বাই ডিএক্স। তাহলে আমি একসাথে জিনিসটা এভাবে লিখতে পারি, ডিজেডটা রাখলাম আর ডিএক্স টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি আমি। তাহলে এটা কি হবে? ডিএক্স টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। সো ডিএক্স থেকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে 1 এর পরিবর্তে আমি ডিএক্স বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা সম্পর্ক পাচ্ছি। প্রথম সম্পর্কটা হচ্ছে sin ইনভার্স x = z, দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে dx ডিভাইডেড বাই 1 - √1 - x স্কয়ার = dz। তাহলে আমরা এই দুইটা সম্পর্ক বা রিলেশন পাইলাম। এখন এখন আমরা দেখি জিনিসটাকে সাবস্টিটিউট করার পরে এই জিনিসটাকে এমন কোন ফরম্যাটে আসতেছে কিনা যেই ফরম্যাটটা ইন্টিগ্রেশন করা যায় ডাইরেক্টলি ফর্মুলা দিয়ে। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের ইন্টিগ্রেশনের কাজগুলো করি। সাইন ইনভার্স এক্স এর জায়গায় কত বসাবো? জেড। তাইলে আমরা 10 অফ সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমরা বসায় দেবো 10 অফ সাইন ইনভার্স এক্স এর জায়গায় জেড, আমরা 10 অফ জেড। এইবার দেখো তো এই যে নিচে যে পুরো অংশটুকু আছে 1/√1 - x স্কয়ার ইনটু ডিএক্স, এই পুরাটার জায়গায় আমি বসাইতে পারি কিন্তু ডিজেড, তাই না? এই পুরাটার জায়গায় আমি ডিজেড বসাইতে পারি। তো ডিজেড বসালাম। তো এখন বলো তো 10 জেড এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি? হ্যাঁ, লন সেক এক্স। তো 10 জেড এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লন সেক এক্স। তাহলে আমরা ফর্মুলা বসাই দিই, তাহলে 10 জেড এর ইন্টিগ্রেশন হবে লন সেক জেড, লন সেক জেড প্লাস সি। সো আমার ইন্টিগ্রেশনের কাজ অনেকটাই শেষ। এখন জাস্ট আমরা জেড, যেহেতু আমরা জেড কে রিপ্লেস করছিলাম অন্য কিছু দিয়ে, তাহলে জেড কে আমার জেড এর মানটা বসাই দিতে হবে। তো জেড এর মান কত ছিল? জেড এর মান ছিল সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স টা জেড এর জায়গায় বসাই দিই, সেক অফ সাইন ইনভার্স এক্স এর মডুলাস প্লাস সি। এটাই হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। ওকে, তো আমরা এখান থেকে আরো দু একটা প্রবলেম করি। তো তোমরা আমার জাস্ট বলবা যে কোন জিনিসটাকে আসলে জেড ধরলে আমাদের প্রবলেমটা মিলবে। ঠিক আছে, তো ধরো এখানে আমি আরেকটা প্রবলেম নিই সিমিলার টাইপের। আমরা গত ক্লাসে যেসব টেকনিক শিখছি ওইসব টেকনিকের বেসিসে কিন্তু আজকে প্রবলেম সলভ করবো। তাহলে ইনশাআল্লাহ যারা গত ক্লাস করছো তাদের জন্য কোনো প্রবলেমই হবে না, তারা মজা পাবে আজকে ক্লাসটা। তো দেখো এখন এই রাশিটা দেখো, ঠিক তোমরা ইমাজিন করতে পারো কিনা, ইমাজিনেশন পাওয়ারটা বাড়াইতে হবে যে আসলে ঠিক কোন জায়গায় জেড ধরলে তুমি যাকে আসলে জেড ধরবা তুমি কিসের বেসিসে ধরতেছো। কারণ একে জেড ধরলে তার ডিফারেন্সিয়েশনটা আমি ওইখানে পাচ্ছি। ঠিক আছে, তার ডিফারেন্সিয়েশনটা কিন্তু ওই ফাংশনের মধ্যে এক্সিস্ট করতে হবে, তাহলে তাকে তুমি জেড ধরতে পারবা। আচ্ছা, এখন বলতো ঠিক এখানে কোন রাশিটাকে যদি আমি জেড ধরি তাহলে আমার অঙ্কটা ইন্টিগ্রেবল হওয়ার সম্ভাবনা আছে? sin inverse t square. এক্স্যাক্টলি, সাইন ইনভার্স টি স্কয়ার ইজ ইকুয়াল টু যদি আমি জেড ধরি তাহলে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাচ্ছি? সাইন ইনভার্স টি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে 1/√1 মাইনাস টি স্কয়ার হোল স্কয়ার। আবার টি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব, টি স্কয়ার কে কারণ চেইন রুল, টি স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, টি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2t।
আর dz কে ডিফারেন্সিয়েশন করলে আসবে z কে ডিফারেন্সিয়েশন করলে আসবে dz বাই dx। তাহলে আমি সব শেষে কি পাচ্ছি 2t ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস t টু দি পাওয়ার 4 আর dx টাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ইনটু dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমি এই রাশিটুকু পাচ্ছি। সো এখন তোমরাই আমাকে বলো এই পুরো জিনিসের পরিবর্তে আমি আসলে কি বসাইতে পারি। আচ্ছা আমি একটা জিনিস ভুল করছি, আমার ফাংশনটা t এর সাপেক্ষে ছিল, তাহলে dt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, একটু একটু ভুল হয়েছে। তাহলে এটা dz বাই dt হবে, ঠিক আছে? জাস্ট এই জায়গায় একটু ভুল হয়েছে, ফাংশনটা যদি t এর সাপেক্ষে তাহলে dt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তো এখন আমাকে বলো তো চেঞ্জটা কি কি হবে, কোন জায়গায় কি লিখবো আমি? সাইন ইনভার্স t স্কয়ারের পরিবর্তে আমি z লিখলাম, আর বাকি অংশের পরিবর্তে আমি কি লিখবো? 2t ডিভাইডেড বাই রুট ওভার, z। বাকি পুরোটার পরিবর্তে আমি dz লিখতে পারি, রাইট? তাহলে পুরোটার পরিবর্তে আমি dz লিখলাম, তাহলে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে খুবই সিম্পলি z স্কয়ার। z স্কয়ার কিভাবে আসলো আশা করি বুঝতে পারতেছো। z যেহেতু আছে তাহলে ইন্টিগ্রেশন হবে z টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c, মানে হচ্ছে z স্কয়ার ডিভাইডেড বাই 2, মানে হাফ ইনটু z স্কয়ার প্লাস c। বাট z এর মান কত? z ইজ ইকুয়াল টু কিন্তু আমরা ধরছিলাম দেখো সাইন ইনভার্স t স্কয়ার, তাহলে z এর জায়গায় সাইন ইনভার্স t স্কয়ার বসায় দিই, হাফ ইনটু সাইন ইনভার্স t স্কয়ার হোল স্কয়ার প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। ওকে, সো এবার একটা কাজ করা যায়, তোমাদেরকে একটা প্রবলেম আমি করতে দেই। এখান থেকে আমরা দুইটা প্রবলেম করব, দেখতেই পাচ্ছ প্রবলেমগুলো করতে খুব একটা সময় লাগতেছে না, সো আমরা অনেক দ্রুত করব। দিনে চেষ্টা করবা 30-40টা করে ইন্টিগ্রেশন করার সিমিলার টাইপের, ঠিক আছে? কারণ করতে সময় লাগে না, এগুলো যত বেশি করবা তত আত্মস্থ হবে। ওকে, সো এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে বলছে, সো তোমরা এই প্রবলেমটা করবা। তোমরা অবশ্যই জানো কোনটারে জেড ধরতে হবে, সো জেড ধরো, জিনিসটাকে সাবস্টিটিউট করো, করার পরে দেখো জিনিসটা ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় আসছে কিনা, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু তোমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারো না, বাট এটাকে এখন একটা সাবস্টিটিউট করতে হবে। কোনো কিছু ধরে সাবস্টিটিউট করার পরে দেখো এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করা যায় কিনা। भैया सेक सेक इनवर्स হ্যাঁ, তোমাদের রেজাল্ট কি আসছে ইন্টিগ্রেশনের? 1/5 sec inverse x to the power 5 plus c. sec ইনভার্স x টু দি পাওয়ার 5 প্লাস c। দেখো তো সবার এটাই আসছে কিনা। जी भैया ওকে, তো সবার কি এটাই আসতেছে? তাই বা মুমু, তুমি এই ম্যাথটা করতে পারছো? হ্যাঁ আকিদা বলো। তো sec inverse x to the power 4 সহ ইয়া করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। তুমি এখানে sec ইনভার্স x কে ধরলেই বেশি ভালো হয়। তুমি যদি sec ইনভার্স x কে z ধরো তাহলেই হচ্ছে তোমার প্রবলেমটা মিলবে। তুমি sec ইনভার্স x টু দি পাওয়ার 4 কে যদি z ধরো তাহলে কিন্তু প্রবলেমটা নাও মিলতে পারে। আচ্ছা, শুধু sec ইনভার্স x কে z ধরো। ওকে, তো আরো 2 মিনিট সময় দিলাম, দেখো সবাই এই প্রবলেমটা মিলাইতে পারো কিনা। sec ইনভার্স x ইজ ইকুয়াল টু z ধরো, তারপরে দেখো প্রবলেমটা মিলে গেছে। sec ইনভার্স x ইজ ইকুয়াল টু z। ওকে, ভেরি গুড। এটা ইজ ইকুয়াল টু z ধরলেই প্রবলেমটা মিলবে। তাই হোপ তোমরা পারতেছো এটা। তো আমি লাস্ট প্রবলেম করি এই টাইপ থেকে। লাস্ট প্রবলেম, আমি বইয়ের মধ্যে আর কোনো ডিফারেন্ট টাইপের কোনো প্রবলেম দেখতেছি না, মানে মোটামুটি সবগুলাই সিমিলার টাইপেরই, তাই আরেকটা করলেই এনাফ। তো দেখো dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু রুট ওভার
tan ইনভার্স x প্লাস 3 এই হচ্ছে রাশি। হ্যাঁ, তো এবার আমি ঠিক কারে z ধরলে ভালো হয়, দেখো তো কারে z ধরলে ভালো হয়। tan ইনভার্স x প্লাস 3 ইজ ইকুয়াল টু z ধরলে ভালো হয় না? দেখো তো tan ইনভার্স x প্লাস 3 ইজ ইকুয়াল টু যদি z ধরি, এবার আমি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি, d dx করি, লেফট হ্যান্ড সাইডেও করলাম রাইট হ্যান্ড সাইডেও করলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে বলো তো? লেফট হ্যান্ড সাইডে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হবে 1/1 প্লাস x স্কয়ার, আর 3 এর ডিফারেন্সিয়েশন তো 0, লেখার দরকার নাই, তাহলে dz বাই dx। তো পরের লাইনে আমি dx টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু dz। তাহলে এইবার আমরা সাবস্টিটিউশনের কাজটুকু করি, করলে এবার প্রবলেমটা মিলবে। দেখো, সো প্রথমে আসো, এই যে এই অংশটুকু দেখো, dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে এই যে পুরো অংশটুকু আছে dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তার পরিবর্তে বসাই দিব dz। আর এই যে রুটের ভিতরে পুরো রাশিটা, এই যে দেখো ভিতরের যে রাশিটা tan ইনভার্স x প্লাস 3 তার পরিবর্তে z, তাহলে আমরা পেয়ে যাচ্ছি dz ডিভাইডেড বাই রুট ওভার z। তাহলে এবার বলতো রুট ওভার z মানে কি? রুট ওভার z মানে হচ্ছে z টু দি পাওয়ার হাফ, আর 1 বাই রুট ওভার z টু দি পাওয়ার হাফ মানে কি লেখা যায় এটাকে? z টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু dz। তাহলে ইন্টিগ্রেশন কি হবে? z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c। তাহলে আমরা পেয়ে যাচ্ছি z টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ মানে হচ্ছে 2 গুণ দিতে পারি এখানে বাইরে, 2 ইনটু z টু দি পাওয়ার হাফ প্লাস c। এখন হচ্ছে z এর মান কত ধরছিলাম? z ইজ ইকুয়াল টু ধরছিলাম, এই যে দেখো tan ইনভার্স x প্লাস 3 কে আমরা z ধরছিলাম, তাহলে ওই যে জাস্ট রিপ্লেস করে দিলে অ্যানসার শেষ। তাহলে 2 ইনটু tan ইনভার্স x প্লাস 3 টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার দিয়ে দিতে পারো প্লাস c ইজ ইকুয়াল, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, সো এই টাইপের মধ্যে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়া উচিত না। বোর্ডে আসা প্রত্যেকটা প্রবলেমই আমরা করলাম এখান থেকে। তো এখন তোমরা গেস করতে পারবা খুব সহজে এই টাইপের কোনো প্রবলেম আসলে যে কোনটা জেড ধরলে প্রবলেমটা মিলবে। সো এবার আসো আমরা ত্রিকোণমিতিক টাইপটাতে আবার একটু ব্যাক করি। তো ত্রিকোণমিতিক টাইপের টেকনিক গুলো তোমাদের জানা আছে, আমরা জাস্ট ওই টাইপের কিছু প্রবলেম করব। সো দেখো, dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এখন বলো তো 1/1 প্লাস cos x এর কোনো ফর্মুলা কি তোমার জানা আছে? মানে এটার ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা কি তোমার জানা নাই, তার মানে তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারতেছো না। তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করার জন্য এটাকে ইন্টিগ্রেশন করার যোগ্য করতে হবে, ইন্টিগ্রেবল করতে হবে। সো ওইটা করার জন্য এখানে আসলে তুমি কি করতে পারো? এখানে অনেক ধরনের অ্যাপ্রোচ পসিবল। সো তোমাদের কাছে কি মনে হয় এখানে ঠিক কি করলে ভালো হয়? এখানে তুমি অনেক ভাবে এই প্রবলেমটা করতে পারবা, 2 থেকে 3 ভাবে তো মিনিমাম আমি জানি, আরো থাকতে পারে। উপরে নিচে 1 মাইনাস cos x দিয়ে cos square হ্যাঁ, 1 মাইনাস cos x দিয়ে গুণ দাও, এটা একটা ওয়ান অফ দা ওয়েজ যে আমরা উপরে নিচে 1 মাইনাস cos x দিয়ে গুণ দিব, তাহলে আমাদের প্রবলেমটা কি হয়ে যাবে, মানে মানে প্রবলেমটা সলভেবল একটা স্টেটে আসবে। ঠিক আছে, এটাও একটা ওয়ে। হবে না? আরেকটা ওয়ে, হ্যাঁ আরেকটা ওয়ে আছে, হ্যাঁ এভাবে করা যেতে পারে। আরেকটা ওয়ে দেখাই, দেখো তো 1 প্লাস cos x কে তুমি আসলে কি বলতে পারো? এটা বলো তো আমাকে, 1 প্লাস cos 2x এর ত্রিকোণমিতিক ফর্মুলা তোমরা কি জানো? 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি? 2 cos square x। 2 cos স্কয়ার x। তাহলে আমরা যদি 1 প্লাস cos x বলি, তাহলে 1 প্লাস cos x এর পরিবর্তে কি হবে? 2 cos স্কয়ার x বাই 2 না? এই 2x টা গিয়ে এখানে অর্ধেক হয়ে x হয়ে, তাহলে x অর্ধেক হয়ে x বাই 2 হবে। তাহলে আমি ওই কাজটা করতে পারি, কিন্তু 1 প্লাস cos x এর পরিবর্তে আমি চাইলে এখানে লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2, আর dx এ dx এর মতো থাকলো। তাহলে এখানে হাফটাকে আমি বাইরে নিয়ে আসি, আর 1 বাই cos স্কয়ার x বাই 2 কে তুমি কি লিখতে পারো বলো তো? sec স্কয়ার x বাই 2 লিখতে পারো না? 1 বাই cos স্কয়ার x বাই 2 কে তোমরা sec স্কয়ার x বাই 2 লিখতে পারি। আচ্ছা এখন বলো তো তুমি sec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো কিনা? এটা কিন্তু তুমি জানো, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়? 10x। তাহলে এখন আমাকে বলো sec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন কি হবে? 10x বাই 2। কিন্তু x এর সহগ কত? x এর সহগ হচ্ছে হাফ, তাহলে হাফ দিয়ে তুমি আবার ভাগ দিয়ে দিবা পুরো রাশিটাকে। হাফ দিয়ে ভাগ দেওয়া মানে কি? 2 দিয়ে গুণ দেওয়া, 2 দিয়ে গুণ দাও প্লাস c। তো সব মিলা তোমার অ্যান্সার থাকতেছে কি? অ্যান্সার হচ্ছে 10x বাই 2 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই প্রবলেমটা বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে যে কি, তোমরা যদি এখানে উপরে নিচে 1 মাইনাস cos x দিয়ে গুণ দিতা, তাহলেও কিন্তু প্রবলেমটা সলভ করা যাইতো। অ্যান্সার হয়তো বা ডিফারেন্ট আসতে পারতো, বাট প্রবলেমটা সলভ হইতো একই রকম, মানে অঙ্ক কারেক্ট হইতো, বাট অ্যান্সার ডিফারেন্ট আসতে পারতো। ঠিক আছে, তো আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ওকে, তো আমরা এই প্রবলেমটা এখানে
ক্লোজ করলাম। এখন আমরা পরে আরেকটা প্রবলেমে যাই। সো আমরা এখানে বিভিন্ন ত্রিকোণমিতিক মানে টেকনিক গুলোকে ইউজ করবো, ঠিক আছে? ত্রিকোণমিতি অনেকগুলো টেকনিক ইউজ করবো, আমাদের ইন্টিগ্রেশনটা ইজি হয়ে যাবে। ওকে, সো 1/1 মাইনাস cos x 1/1 মাইনাস cos x ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা এখন বলো তো, এটার মধ্যে তোমরা সিমিলার দুইটা অ্যাপ্রোচ পসিবল। একটা করতে পারো উপরে নিচে সবাইকে কি করতে পারো 1 প্লাস cos x দিয়ে গুণ দাও, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে, বলো তো 1 মাইনাস cos x এর ফর্মুলা কি? 1 মাইনাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে বলো তো 1 মাইনাস cos x এর ফর্মুলা কি হবে? 2 sin square x by 2. 2 sin স্কয়ার x বাই 2, ভেরি গুড। সো 2 sin স্কয়ার x বাই 2, তাহলে আমরা চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারি। এই ফর্মুলা দিয়ে কি হবে দেখো, সো এই ফর্মুলা দিয়ে করলে তারপরের লাইনে কি আসবে 1 ডিভাইডেড বাই 2 sin স্কয়ার x বাই 2 তার ইন্টিগ্রেশন। এখন 1 বাই sin স্কয়ার x বাই 2 কে চাইলে লেখা যায়, এটা হাফ হাফের মতো বাইরে থাকলো, আর 1 বাই sin স্কয়ার x বাই 2 কে লেখা যায় cosec স্কয়ার x বাই 2। তাহলে cosec স্কয়ার x বাই 2, তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা তুমি আমাকে বলো এখন cosec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cosec স্কয়ার x বাই 2 এর মাইনাস cot x মাইনাস cot, ভেরি গুড। তাহলে হাফ হাফের মতো থাকলো, cosec স্কয়ার x বাই 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot। এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা, আমি জাস্ট ডিরেক্ট ফর্মুলাগুলো ইউজ করতেছি। আমি প্রথমে আমার ফাংশনটা এমন একটা ফাংশন ছিল যাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যাচ্ছিল না, তাকে আমি এমন কিছু একটা নিয়ে আসলাম যার ডিরেক্ট ফর্মুলা আমার জানা আছে। তাহলে এটাকে লেখা যায় cot x মাইনাস cot x বাই 2। আবার তুমি x এর সহগ কি ছিল? হাফ, তাহলে হাফকে তোমার ভাগ দিয়ে দিতে হবে, তাহলে হাফকে ভাগ দাও। সো হাফকে ভাগ দিলে এই যে হাফ আর এই হাফ কাটাকাটি প্লাস সি, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে মাইনাস cot x বাই 2 প্লাস সি। তাই এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবং তোমরা যেভাবে চিন্তা করছিলে প্রথমে ওইভাবেও কিন্তু এই প্রবলেমটা সলভ করা যাবে। ওকে, সো এবার আসো আমরা পরের প্রবলেমে যাই। আমরা ত্রিকোণমিতিক টাইপ গুলো থেকে অনেক প্রবলেম আসতে দেখি, তাই এই টাইপের আমি চেষ্টা করব সব ধরনের প্রবলেমই করানো। সো 1 মাইনাস cos 4x dx এই জিনিসের ইন্টিগ্রেশন করতে বলছে, ঠিক আছে? আচ্ছা এখন বলো তো এখানে ঠিক কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের লাইফ ইজি হয়ে যেতে পারে? 2 sin square x. এক্স্যাক্টলি, 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে 1 মাইনাস cos 4x ইজ ইকুয়াল টু কি হবে? 2 sin স্কয়ার 2x। আমরা জাস্ট নরমাল ত্রিকোণমিতি ফর্মুলাগুলো ইউজ করতেছি। সো 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos 4x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার 2x। তাহলে আমরা তো এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, রুট ওভার 2 sin স্কয়ার 2x। আর কথা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক এই ফর্মুলাগুলো কেন আসলে ইউজ করতেছি? কারণ ইউজ করতেছি এই জন্য যে আমাদের যেই জিনিসটাকে আমার ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছিল তাকে ইন্টিগ্রেশন আসলে করা আমরা জানি না, তার কোনো ফর্মুলা আমরা জানি না। এই জন্য আমরা চেষ্টা করতেছি অন্য কোনো ফরম্যাটে তাকে নিয়ে গিয়ে কোনোভাবে ইন্টিগ্রেশন করা যায় কিনা। সো রুট 2 থাকলো এখানে, রুট 2 আর sin স্কয়ার 2x টা কি হয়ে যাবে? sin 2x হয়ে যাবে। এবার হচ্ছে তার ইন্টিগ্রেশন। সো এবার তো খুব সহজ, রুট 2 টা বাইরে চলে গেল। এবার বলো sin 2x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 2x এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো? Minus 2x minus cos cos 2x 2x by by 2. 2. আচ্ছা, তো মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই প্রবলেমটা সলভ হইলো। এরপর আমরা পরের প্রবলেমে যাই। সো তোমাদের ত্রিকোণমিতি দিয়ে শেখা প্রত্যেকটা টেকনিক এখানে তোমরা কাজে লাগাইতে পারবে। এবং এইটা হচ্ছে আরেকটা প্রবলেম যেটার মধ্যে আমরা ত্রিকোণমিতিতে শিখা আমাদের টেকনিক গুলো কাজে লাগাবো। আচ্ছা বলো তো এখানে তোমরা ঠিক কোন টেকনিকটা কাজে লাগাবা? 1 প্লাস সাইন থিটা তো ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, তাহলে এখানে ত্রিকোণমিতির একটা টেকনিক আমরা কাজে লাগাবো, ঠিক কোনটা বলো তো? a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্রে ফেলানো যায়। এক্স্যাক্টলি আমি ওইটাই বলতেছি। সো দেখো আগে আমি এটা দেখাই 1 প্লাস সাইন থিটা, তাই তো? এটাকে আসলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? 1 কে কি চাইলে আমরা এটা লিখতে পারি না সাইন স্কয়ার থিটা বাই 2 যোগ কজ স্কয়ার থিটা বাই 2? তাহলে 1 এর পরিবর্তে আমরা ওইটা লিখলাম, এই হলো 1 এর রিপ্রেজেন্টেশন। এবার সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো সাইন 2 থিটার পরিবর্তে লেখা যায়
টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন থিটার পরিবর্তে লেখা যাবে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। তাহলে আমরা ওইটাই লিখলাম, সাইন থিটার পরিবর্তে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু। আর ওয়ানের পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার থিটা বাই টু যোগ কস স্কোয়ার থিটা বাই টু। কারণ আমরা তো এটা জানি যে, হ্যাঁ কারণ আমরা তো এটা জানি যে সাইন স্কোয়ার যে কোনো একটা অ্যাঙ্গেল যোগ কস স্কোয়ার ওই একই অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কি হয়, 1 হয়। তাই আমরা চাইলে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই টু যোগ কস স্কোয়ার থিটা বাই টু, 1 এর পরিবর্তে। আর সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি টু সাইন থিটা বাই টু ইনটু কস থিটা বাই টু। সো এই পুরো জিনিসটাকে আসলে কিভাবে আমরা একটা ফর্মুলা ফেলাই দিতে পারি, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ 2ab, তার মানে এটা হচ্ছে sin থিটা বাই 2 যোগ cos থিটা বাই 2 হোল স্কয়ার। সো আমরা চাইলে 1 প্লাস sin থিটা লেখা যে কথা, sin থিটা যোগ cos থিটা হোল স্কয়ার লেখা একই কথা। ওকে, সো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি, এটা হচ্ছে তার প্রুফ। সো এখন আমরা ওই জিনিসটাকে রিপ্লেস করব কিভাবে, সেটা সাইডে থাকুক। সো আমরা এটাকে রিপ্লেস করে দেই, রুট ওভার 1 প্লাস সাইন থিটার পরিবর্তে কি লিখতে পারবো, সাইন থিটা বাই 2 যোগ cos থিটা বাই 2 হোল স্কয়ার ইনটু ডি থিটা। ওকে, এবার হোল স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেল। সো এই জিনিসটা নালিফাই হয়ে গেলে আমাদের পড়ে থাকতেছে কি, সাইন থিটা বাই 2 পড়ে থাকতেছে যোগ cos থিটা বাই 2 পড়ে থাকতেছে এবং ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন। আচ্ছা এবার বলো সাইন থিটা বাই 2 ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos থিটা বাই 2 বাই 2 না বাই 1 বাই 2। হ্যাঁ, তার মানে মাইনাস 2 ইনটু cos থিটা বাই 2। আর cos থিটা বাই 2 এর ইন্টিগ্রেশন কি, প্লাস 2 ইনটু sin থিটা বাই 2। ওকে, প্লাস সি। সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। মানে থিটার সাথে যে সহগটা আছে হাফ, হাফটাকে আমরা ভাগ করে দিব। হাফকে ভাগ করে দেওয়া মানে তো 2 গুণ দেওয়া, হাফ ভাগ করা মানে হচ্ছে 2 গুণ দেওয়া। সো ওই কাজটা আর কি করলাম। ওকে, আচ্ছা সো এই প্রবলেমটা সলভ হইলো। সো আমরা ত্রিকোণমিতির বিভিন্ন টেকনিক গুলাকে কিন্তু এখানে ইউজ করতেছি, ঠিক আছে? আচ্ছা সো এখন আমরা দাঁড়াও, কারণ তোমাদেরকে কয়েকটা প্রবলেম করতে দিই। দেখি এই প্রবলেমটা দেখি তোমরা করো তো। সাইন 2x ইন্টু সাইন 4x dx, এই প্রবলেমটা করো। তোমাদের মনে আছে নিশ্চয়ই 2 সাইন a সাইন b এর ফর্মুলা। এটা হলো আমাদের আরেকটা টেকনিক ছিল, কিন্তু যদি সাইন আর সাইন অথবা সাইন কস এটা যদি গুণ আকারে থাকে তখন তাদেরকে আমরা যোগ আকারে নিয়ে যাবো। 2 সাইন a সাইন b এর ফর্মুলা কি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তোমরা সিম্পলি এখানে বাইরে একটা হাফ নাও, ভিতরে একটা 2 গুণ দাও, তাহলে 2 sin 2x ইনটু sin 4x। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করো, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, ওইটা অ্যাপ্লাই করো, তারপরে খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবা। আমাকে জাস্ট ইন্টিগ্রেশনের অ্যানসারটা বলবা। এই প্রবলেমটা করো এবং আমাকে ইন্টিগ্রেশনের অ্যানসারটা তোমরা একটু বলো কত আসে। ভাইয়া করছি। হ্যাঁ, আমাকে অ্যানসারটা একটু বলো তো। হাফ ইন্টু সাইন 2x বাই 2 মাইনাস সাইন 6x বাই 6 প্লাস সি। হাফ ইন্টু সাইন 2x বাই 2, এরপরে কি, মাইনাস সাইন 6x বাই 6 6x বাই 6 সাইন 2x বাই 2 মাইনাস সাইন মাইনাস সাইন 6x বাই 6 প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, রাইট? ওকে, সো তো স্যার আমার এই না মাইনাস প্রবলেমটা আসছে, মানে হাফ তোমার মাইনাস কোথায় আসছে? সাইনের আগে। দুইটার আগেই মাইনাস আসছে। না হ্যাঁ আচ্ছা বাকিদের অ্যানসার কি আসছে, এটাই আসছে দেখো তো। একটা ব্র্যাকেট হবে না?
হাফের পরে। ওকে, আচ্ছা দাঁড়াও আমি একটু এটার অ্যান্সারটা একটু দেখি, ওয়েট। সো ভাইয়া এটার আমারও অ্যান্সারটা এটা দেখলে আমি যেটা লিখছি এটা আসছে। ওকে দাও, লেট মি চেক। 4 এর 2, 4 এর 2। হ্যাঁ হ্যাঁ, এখানে যে যা লেখা আছে এটা হচ্ছে কারেক্ট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো এটা মিলার কথা, সবাই এটা একটু চেক করে দেখো, তোমাদের এমনটা আসা কথা। আচ্ছা এখন আমরা পরের প্রবলেমে যাই। সো আমরা পরের প্রবলেমে যাই। cos টু দি পাওয়ার 4x dx, তাহলে এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে। সো আমাদের একটা টেকনিক ছিল, তোমাদের অবশ্যই মনে আছে, যে cos বা sin এর পাওয়ার যদি বেশি থাকে তার ইন্টিগ্রেশন করা যায় না, কারণ কোনো ফর্মুলা জানি না। তো পাওয়ার কি করতে হবে? কমাইতে হবে। এখন তোমরাই বলো তো এখানে পাওয়ার কেমনে কমাইতে পারি? ভাই ভিতরে হোল স্কয়ার দিয়ে বাইরে হোল স্কয়ার দিব। আচ্ছা, সো একটা কাজ করি, বাইরে একটা 1/4 দেই আর ভিতরে একটা 4 দেই, তাহলে cos টু দি পাওয়ার 4x ইনটু dx। ওকে, তাহলে এই জিনিসটা আসলো প্রথমে। সো এরপর একটা কাজ করি, 1/4 মতো থাকুক। সো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, 2 cos স্কয়ার x হোল স্কয়ার, 2 cos স্কয়ার x হোল স্কয়ার dx, ঠিক আছে। সো 2 cos স্কয়ার x হোল স্কয়ার dx, এই জিনিসটা লিখতে পারি। সো এবার আবার বলো, 2 cos স্কয়ার x কে চাইলে আমরা আবার কি লিখতে পারি? 2 cos স্কয়ার x কে লিখতে পারি 1 প্লাস cos 2x। তাহলে আমরা দেখো পাওয়ার 4 ঘাতি ছিল, এটাকে আমরা দুই ঘাতি পাওয়ারে নিয়ে আসলাম। সো এখনো তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না। সো এখন আমাদের এটাকে আবার ফার্দার আবার কি করতে হবে? হোল স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেই, দেখি তারপরে কি আসে। সো a স্কয়ার মানে 1 স্কয়ার যোগ b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার 2x যোগ 2ab মানে 2 ইনটু cos 2x, এই হচ্ছে টোটাল রাশি, এইটার ইন্টিগ্রেশন করতে হবে। সো দেখো এর মধ্যে 1 এর ইন্টিগ্রেশন তুমি জানো, 2 cos 2x এর ইন্টিগ্রেশন তুমি জানো। সো 1/4 সবার আগে বাইরে থাকলো। সো আমরা 1 এর উপর আলাদা ইন্টিগ্রেশন করব, যোগ এরপর হচ্ছে cos স্কয়ার 2x এর উপর আলাদা ভাবে ইন্টিগ্রেশন করব, যোগ 2 কে বাইরে রাখলাম, cos 2x এর উপর আলাদাভাবে ইন্টিগ্রেশন করব। এই পুরোটার থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। সো 1/4 থাকুক, বাকিগুলো আগের মতো থাকুক। তো cos স্কয়ার 2x কে কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, তাই একটা কাজ করি, এটাকে আবার একটু সিম্পলিফাই করি। সো এটাকে এক ঘাতি বানানোর চেষ্টা করি। সো এটাকে এক ঘাতি বানানোর জন্য কি করা যাইতে পারে? আমরা বাইরে একটা হাফ কমন নেই, তাহলে ভিতরে একটা 2 গুণ হবে। তাহলে 2 cos স্কয়ার 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cos 4x, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মিডল রাশিটা, আর বাকিগুলো আগের মতোই থাকলো। সো এইবার বলো তো ইন্টিগ্রেশনটা কি হবে? 1/4 প্রথম রাশির ইন্টিগ্রেশন কি হবে? প্রথমটার x হ্যাঁ, প্রথমটা হবে x যোগ হাফ ইনটু, পরেরটা হবে গিয়ে x যোগ cos 4x এর ইন্টিগ্রেশন হবে sin 4x ডিভাইডেড বাই 4 যোগ 2 ইনটু cos 2x। 2 ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? 2 ইনটু sin 2x ডিভাইডেড বাই 2, পুরাটার বাইরে থার্ড ব্র্যাকেট যোগ একটা c দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, সো সবাই দেখো তো এরকম হয়েছে কিনা, এমনটাই আসার কথা। ওকে, সো সো এই ধরনের একটা অ্যান্সার আসবে তোমাদের। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা পরের একটা প্রবলেমে যাই। cos কিউব 3 থিটা d থিটা। সো এখন আমাকে বলো, যার ইন্টিগ্রেশন করতে দিছে তার ইন্টিগ্রেশন তো করা যাবে না, কারণ এটা বড় একটা ঘাত। সো কিউব, তো কিউবের ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে এখন এই ইন্টিগ্রেশন করার জন্য কি করা যেতে পারে? তাকে তার ঘাত গুলাকে কমাইতে হবে, পাওয়ার গুলাকে রিডিউস করে 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 এক ঘাতি বানাইতে হবে। এখন এর যে আমি এক ঘাতি বানাবো, এর এক ঘাতি বানানোর জন্য কি কোনো ফর্মুলা আমার জানা আছে? বলো তো cos কিউব থিটার কোনো ফর্মুলা কি তোমরা জানো? ওটা তো 4 cos কিউব থিটা হ্যাঁ, মাইনাস আমি তোমাদের একটা ফর্মুলা মনে করাই দিই। 4 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু, আমি ফর্মুলাটা এভাবে মনে রাখতাম, 3 দিয়ে শুরু হয় 3 দিয়ে শেষ হয়। তার মানে আমি মনে রাখতাম 3 cos থিটা যোগ cos 3 থিটা, 3 দিয়ে শুরু হয় 3 দিয়ে শেষ হয়, 3 cos থিটা যোগ cos 3 থিটা। তাহলে দেখো তো
4 cos কিউব থিটার এই যে ফর্মুলাটা আমি মাত্র লিখলাম, এই ফর্মুলাটা কি একঘাতী না বহুঘাতী? এটা কিন্তু একঘাতী, এর কিন্তু পাওয়ার সবগুলাই ক্ষেত্রে 1। তাহলে আমরা যদি আমাদের যে cos কিউব 3 থিটা আছে এর জায়গায় যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের যেই ফাংশনটা আসবে ওই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করা যাবে। এখন পর্যন্ত যেই ফাংশনটা আছে তার ইন্টিগ্রেশন করা পসিবল না। ওকে, সো আমরা এই ফর্মুলাটা পাশে রাখি, এই ফর্মুলা অনুযায়ী আমরা আমাদের জিনিসটাকে চেঞ্জ করি। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের 4 cos কিউব থিটার ফর্মুলা জানি, একটা 1/4 বাইরে নেই, তাহলে ভিতর একটা 4 গুণ দেই নাকি? সো যেহেতু কিছুই ছিল না, তো একটা 1/4 নিলাম, আবার একটা 4 নিলাম, তো 4 cos কিউব 3 থিটা ডি থিটা। এখন বলো তো ফর্মুলাটা দেখে দেখে বলো তো এখানে কি হবে? 4 cos কিউব 3 থিটার পরিবর্তে কি বসবে? 3 cos cube 3 3 theta cos 3 theta plus cos 9 3 cos theta. 3 থিটা যোগ cos 9 থিটা। ভেরি গুড। তাহলে এই হচ্ছে কি আমাদের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন কিন্তু এটার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। সো এটার ইন্টিগ্রেশন হবে খুবই সিম্পল, 1/4 এর মতো থাকুক। 3 cos 3 থিটার ইন্টিগ্রেশন কি হবে? 3 ইনটু sin 3 থিটা ডিভাইডেড বাই 3। cos 3 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 3 থিটা, আর যেহেতু থিটার সাথে 3 আছে তাই 3 কে ভাগ দিয়ে দিতে হবে। আর cos 9 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 9 থিটা ডিভাইডেড বাই 9। তাহলে এই হচ্ছে কি ইন্টিগ্রেশন, আর সাথে একটা সি যোগ করবা। এই 3 3 কাটা সিম্পলিফাই করতে পারো তোমাদের মতো। তাহলে এই হচ্ছে কি আমাদের অ্যানসার। ওকে, সো আশা করি এই প্রবলেমে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখি আর একটু ডিফারেন্ট কি ধরনের প্রবলেম আসে, কি পাওয়া যায় দেখি। ওকে, এখন আমরা আরেকটা প্রবলেম একটু দেখি। এটা দেখো তো তোমরা নিজেরা পারো কিনা। 2 cos x যোগ sin x ইনটু cos x dx, এটার ইন্টিগ্রেশন করতে বলছে। প্রথম কথা হচ্ছে এত বড় রাশির ইন্টিগ্রেশন আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে দুইটা জিনিস গুণফল আকারে, তাহলে ইন্টিগ্রেশনটা আরো জানি না। ঠিক আছে, তাহলে এখন কি করা যেতে পারে? এটা কাজ করি, cos x টা দিয়ে গুণ দিয়ে দিই সবাইকে। তাহলে cos x দিয়ে যদি ভিতরে এই বাইরের cos x টা দিয়ে যদি গুণ দিয়ে দেই, তাহলে কি চলে আসবে বলতো? 2 cos স্কয়ার x, আর cos x দিয়ে যদি গুণ দিই তাহলে sin x ইনটু cos x। তাহলে এই হচ্ছে পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে আলাদাভাবে আমি 2 cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে পারি, যোগ আলাদাভাবে sin x ইনটু cos x এর ইন্টিগ্রেশন আমি করতে পারি। ওকে, সো এখন তোমরাই বলো তো কোনটারে ঠিক কিভাবে করা যায়। খুব ইজিলি ফর্মুলা ফালাই দিলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন তোমরা বলো এখানে কোনটারে কোন ফর্মুলা দিয়ে সিম্পলিফাই করা যায়? প্রথমটা 1 plus cos 2x. হ্যাঁ, 1 প্লাস cos 2x বসায় দিলে ইন্টিগ্রেবল হয়ে গেল। আর দ্বিতীয়টা কি হবে? বাইরে নিবেন। sin 2x একটা হাফ বাইরে নেই, তাহলে ভিতরে একটা 2 গুণ দেই, তাহলে 2 sin x ইনটু cos x, তার পরিবর্তে কি বসাইতে পারবো? sin 2x বসাই দিতে পারবো, তাই না? তাহলে তো প্রবলেম সলভড। সো প্রথমটার ইন্টিগ্রেশন কি হবে? 1 এর ইন্টিগ্রেশন x, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x আর ডিভাইডেড বাই 2 যোগ হাফ ইনটু এই পুরোটা হচ্ছে কি sin 2x। তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো? sin 2x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 2x এর ইন্টিগ্রেশন বলো তো কি হবে? মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। তাহলে এই হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। ওকে, সো এইভাবে কিন্তু আশা করা যায় তোমরা করতে থাকলে সবগুলো প্রবলেমই পারবে। আচ্ছা, এখন একটু দেখি আর কোন প্রবলেম নেওয়া যায়। আচ্ছা, এখন দেখো তো আরেকটা প্রবলেম আমরা নেই। এই প্রবলেমটা রুয়েটে আসছিল 2003-4-এ, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। দেখো এটা তোমরা ধরতে পারো কিনা আমি দেখি, এটা কে বের করতে পারো যে এটা আসলে কোন টেকনিকে করলে জিনিসটা ইন্টিগ্রেশনের যোগ্য হবে। বলো তো দেখি কি করা যাইতে পারে এখানে কি করলে জিনিসটা ইন্টিগ্রেশনের যোগ্য হবে। এখন কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না। 4 নিয়ে sin x cos x whole square. তোমরা কি 1/4 এর কথা বলতো? 1/4 নিব, ভিতরে 4 দিব, 4 sin স্কয়ার x cos স্কয়ার x dx। ভেরি গুড, এটাই টেকনিক। সো এবার আমরা চাইলে একটা কাজ করতে পারি, এটাকে লিখতে পারি 2 sin x cos x, 4 sin স্কয়ার x cos স্কয়ার x কি চাইলে এইভাবে লিখতে পারি 2 sin x cos x হোল স্কয়ার। একই জিনিস আসে, দেখো 4 sin স্কয়ার x cos স্কয়ার x লেখার যে কথা, 2 sin x cos x হোল স্কয়ার লেখা একই কথা। তো তারপরে আমরা ওই জিনিসটাকে লিখতে পারি 2 sin x cos x কে লেখা যায় sin 2x
sin 2x হোল স্কয়ার তার ইন্টিগ্রেশন dx। সো এখানে আমরা পাচ্ছি 1/4 আর sin স্কয়ার 2x এর ইন্টিগ্রেশন। এখন বলো তো sin স্কয়ার 2x এর পরিবর্তে তোমরা কত বসাইতে পারবা? সো দেখো তো আমরা যদি এই কাজটা করি 1/4 আছে আর একটা হাফ নিলাম আর ভিতরে একটা 2 গুণ দিলাম 2 sin স্কয়ার 2x। এইবার বলো তো তার ফর্মুলা কি? তাহলে 1/8 2 sin স্কয়ার 2x এর ফর্মুলা কি? 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি? 2 sin স্কয়ার x এর ফর্মুলা, হ্যাঁ এক্স্যাক্টলি 2 sin স্কয়ার x মানে হচ্ছে 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 cos 2x। তাহলে 2 sin স্কয়ার 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার 2x মানে হচ্ছে 1 cos 4x। সো এখন কিন্তু জিনিসটা ইন্টিগ্রেবল হয়ে গেল। তাহলে আমরা 2 sin স্কয়ার 2x এর পরিবর্তে বসাতে পারি 1 cos 4x dx। সো এবার এরা ইন্টিগ্রেশন যে কে না পারবে বলো? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। সো এখন তো যে কেউ এটা ইন্টিগ্রেশন পারবে এন্ড ইটস ডান। সো তোমরা বুঝতে পারছো প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল। সো ত্রিকোণমিতি টাইপের আমরা আর একটা প্রবলেম করলেই ঠিক ত্রিকোণমিতি টাইপের সবগুলো প্রবলেমই সলভ। কারণ আমরা মোটামুটি আমি কোনো অঙ্ক বাদ দিই, এই বই যা পাইছি সবগুলোই করছি, আর একটা বাকি আছে প্রবলেম। আচ্ছা, সো এখন লাস্ট প্রবলেমটা দেখি তোমরা কয়জন পারো। sin স্কয়ার 2x সরি sin স্কয়ার x sin স্কয়ার x ইনটু cos 2x dx। তো দেখি তো এটা কে কে পারো এই প্রবলেমটা। আর কারো যদি শেয়ার করতে ইচ্ছা হয় যে কিভাবে করবা, এটা আমাকে শেয়ার করতে পারো, এটা কিভাবে করা যেতে পারে। দেখো ভাইয়া হাফ বাইরে নিয়ে তারপরে ওইটা সাইন স্কয়ারটাকে সূত্রে ফেলায় গুণ করলে হবে না? sin স্কয়ারটাকে কিসের সূত্রে ফেলাবা? হাফ বাইরে নিয়ে 2 sin স্কয়ার কে তুমি 1 cos 2x এর ফর্মুলা ফেলাবা। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ এভাবে করতে পারো, হাফ বাইরে নিয়ে নিতে পারো, হাফ বাইরে নিয়ে ভিতরে 2 গুণ দাও 2 sin স্কয়ার x ইনটু cos 2x dx। আচ্ছা একটা জিনিস খেয়াল করলাম নুহিন, তোমার কিন্তু ইনটিউশন খুবই ভালো, তুমি কিন্তু খুব ভালো ধরতে পারো যে কিভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করা যেতে পারে। ইভেন তোমার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমি দেখছি তোমার এই ইনটিউশনটা খুব ভালো। কিপ ইট আপ। সো 2 sin স্কয়ার x এর ক্ষেত্রে আমরা বসাইতে পারি 1 cos 2x আর এখানে হচ্ছে cos 2x dx। এবার কিন্তু দেখো গুণ করে ফেললে খুব সহজে সলভ হয়ে যাবে। হাফ হাফের মতো থাকলো, cos 2x টা গুণ দিয়ে দিলাম, cos 2x মাইনাস cos স্কয়ার 2x এই পুরোটার ইন্টিগ্রেশন। তো এখন কে না পারবে? হাফ হাফের মতো বাইরে থাকুক। সো প্রথমে হলো cos 2x এর ইন্টিগ্রেশন হবে আলাদা হবে মাইনাস cos স্কয়ার 2x এর ইন্টিগ্রেশন। সো এতটুকু অংশ আশা করি তোমরা পারবা। cos 2x এর ইন্টিগ্রেশন তো ডাইরেক্ট পারো, আর cos স্কয়ার 2x কে কি করবা? বাইরে একটা হাফ কমন নিয়ে 2 cos স্কয়ার 2x কে আবার চাইলে তুমি লিখতে পারো 1 cos 4x। তারপর তো তার ইন্টিগ্রেশন করতেই পারবা। ওকে, তো সবাই তাহলে এভাবে করে ফেলো। সো এটা করো, করার পর অ্যানসারটা আমাকে বলুন। সো এটা লাস্ট প্রবলেম, এই টাইপের সবগুলো প্রবলেম তাহলে সলভ। এবার পরের টাইপে যাই, পরের টাইপে যাবো এরপর। আচ্ছা শুনো, আমার ইচ্ছা হচ্ছে আমাদের টাইম লাগলে লাগুক, আমাদের ইন্টিগ্রেশন শেষ হতে দেরি হইলে হোক, তারপর আমরা বইয়ে সবগুলো অঙ্ক একবার হইলেও করার চেষ্টা করব, ঠিক আছে? তো এটা হচ্ছে টার্গেট। আমি এখন 10 এর বি করাচ্ছি, গতকালও 10 এর বি করাইছি, 10 এর বি দরকার হলে আরেকটা ক্লাস লাগবে, তারপরও আমরা সবগুলো অঙ্ক টাচ করার চেষ্টা করব। ওকে, তো দেখো এটার অ্যান্সার কত আসছে। আমার যে বই করাচ্ছি ওই বই অনুযায়ী এখানে 60টা চ্যাপ্টার আছে। তো এটার শেষ হইলে আরো 5টা। সো তোমাদের কি হয়েছে প্রবলেমটা? হ্যাঁ অ্যান্সারটা বলো। 1/4 sin 2x minus x minus 1/4 sin 4x. আচ্ছা ঠিক আছে, ধরো 1/4
sin 2x নাকি 1/4 sin 2x মাইনাস 2x শুধু 2x minus এরপরে x মাইনাস x না ভাইয়া minus x আচ্ছা 2x মাইনাস x নাকি sin 2x এর পর জি ভাইয়া ওয়েট দাঁড়াও আমি তাহলে অ্যানসারটা দেখি বসাই দিই এটাই ভালো হ্যাঁ 1/4 sin 2x minus 1/4 into x minus sin 4x divided by 16 plus c এটাই দেখো অ্যানসার হয় কিনা স্যার 1/2 দিকে গুণ দিয়ে তারপর বলছেন হ্যাঁ মানে সবগুলা করার পরে আর কি হাফ দিয়ে যদি গুণ দাও তারপরে আর কি এই জিনিসটা আসার কথা দেখো তোমাদের এটা আসছে কিনা এমনটাই আসবে প্রসেস অনুযায়ী করলে ওকে তাহলে আমরা এই টাইপ থেকে নেক্সট টাইপে যাই নাকি হইছে সবার এই প্রবলেমটা জি ভাই হয়েছে। ওকে ঠিক আছে তো আমরা পরের প্রবলেমে যাই সো এখন আমরা অন্য যে টেকনিক গুলো ছিল সেগুলোতে একটু যাই যে 16 মাইনাস 9x তাহলে এটা ইন্টিগ্রেশন করতে বলছে তো দেখো এইটা এমন একটা ফরম্যাটে আছে যেটা ডিরেক্টলি তুমি ইন্টিগ্রেশন করতে পারবা যা ডিরেক্ট ফর্মুলাই তোমার জানা আছে তো কিভাবে ভাইয়া তো দেখো তো এটাকে কি এভাবে লেখা যায় 16 মাইনাস 9x টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিএক্স আমি কি লিখতে পারি 1/√16 মাইনাস 9x কে আমি এভাবে লিখতে পারি 16 মাইনাস 9x টু দি পাওয়ার মাইনাস হাফ এটা লিখতে পারি কিনা জি স্যার আচ্ছা এখন দেখো তো চেইন রুল কি এখানে অ্যাপ্লাই করা যাবে কিনা বলো তো এক ঘাতি না x এর পাওয়ার এক না x এর পাওয়ার তো স্কয়ার নাই তো এখানে তাহলে এখানে চেইন রুল অ্যাপ্লাই করা যাবে তাহলে ডাইরেক্ট উত্তর কি হবে 16 মাইনাস 9x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 ইনটু কি হবে ইনটু আবার তুমি x এর সাথে কত আছে মাইনাস 9 আছে তাহলে মাইনাস 9 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে মাইনাস 9 দিয়ে পুরোটাকে ভাগ দিয়ে দিতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার বলো তো বুঝতে পারছো কিনা এটা হচ্ছে আমাদের একদম প্রথম টেকনিক 1 আমাদের একদম প্রথম যে টেকনিকটা শেখানো হয়েছিল এটা হচ্ছে ওই টেকনিকটা সবাই ধরতে পারছো তো সবাই বুঝতে পারছো এটা জি স্যার জি ভাইয়া ওকে সো এটা একদম প্রথম টেকনিক ওকে তো আমরা পরের আরো কিছু প্রবলেম দেখি 3/2 divided by x minus 3 plus 3 divided by 5 minus x এইটার ইন্টিগ্রেশন এটা তো করতেই পারবা বলো তো এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট কত হবে তো আলাদাভাবে তোমরা 2 divided by x minus 3 এর ইন্টিগ্রেশন করবা যোগ আলাদাভাবে 3 divided by 5 minus x এর ইন্টিগ্রেশন করবা তারপরে তুমি 2 কে বাইরে নিয়ে যাও 2 কে বাইরে নিলে 1/x minus 3 এর ইন্টিগ্রেশন কি 1/x এর ইন্টিগ্রেশন কি ln x তাহলে 1/x minus 3 ইন্টিগ্রেশন হবে ln x minus 3 আর x এর সহগ 1 তাহলে 1 দিয়ে ভাগ দিবা তো এটা ভাগ দেওয়া না দেওয়া একই কথা যোগ এখানে কত দেখো 3 ইনটু 1/5 minus x এর ইন্টিগ্রেশন হবে ln 5 minus x এখন বলো তো x এর সহগ কত মাইনাস 1 তাহলে -1 দিয়ে ভাগ দিতে হবে তো -1 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে এখানে একটা মাইনাস বসাই দিই তো প্লাস c তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার আর তোমরা কি একটু 3-4 মিনিট একটু ওয়েট করো আমার আজকে আরো কিছু ক্লাস ছিল তো কলমে চার্জ শেষ হয়ে গেছে খেয়াল করুন দাও দেখি ভাইয়া না একদমই চার্জ নেই ভাই লাস্ট ম্যাথ তো একটু উপরে হ্যাঁ উঠাবো বলো অবশ্যই কোনটা দেখো তো ভাই দুইটা ম্যাথই থাক এই দুটো ওকে এগুলো তুলো আর একটা কাজ করি আমরা টাইমটা ওয়েস্ট না করে আমি তোমাদের একটা প্রবলেম করতে দেই যেটা তোমরা আশা করা যায় করতে পারবা প্রবলেম করতে দেই হ্যাঁ তোলা হয়েছে জি ভাইয়া
আচ্ছা এবার দেখো এবার কোন প্রবলেম করা যায়। হ্যাঁ, এটা অনেকবার বোর্ডে আসছে, দেখো এই প্রবলেমটা দেখো, x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু dx। আচ্ছা সো এখন বলো কারে আসলে z ধরলে প্রবলেমটা সলভ করতে সহজ হবে, ঠিক কাকে z ধরলে প্রবলেমটা সলভ করতে সহজ হবে? x to the power 4 plus 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 কে z ধরলে কি আমি কোনো বেনিফিট পাবো কিনা আগে সেটা বলো। কোনো বেনিফিটই পাবো না। x স্কোয়ার কে ধরলে এক্স্যাক্টলি, দেখো তো x টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1। এখন যদি আমি x স্কয়ার কে যদি z ধরি তাহলে একটা বেনিফিট পাবো। কেন আমি বলতেছি দেখো, এটা এক্সপেরিয়েন্সের সাথে সাথে তোমরা কিন্তু বুঝতে পারবা যে ঠিক এক্স্যাক্টলি কোনটাকে আমি z ধরলে আমার প্রবলেমটা সলভ হবে। এটা কিন্তু এক্সপেরিয়েন্স থেকে শিখতে হয়। সো ইন্টিগ্রেশনের জিনিসটা হচ্ছে এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা আসলে আমাদের ইনটিউশন পাওয়ারটা খুব বাড়ে, যে না আমি ঠিক কোন অ্যাপ্রোচে গেলে আমার জন্য ভালো হবে আমি আসলে বুঝতে পারবো। ঠিক আছে, x স্কয়ার কে আমি z ধরবো, উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, 2x লেফট হ্যান্ড সাইডে আসবে আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে, dz বাই dx। তাহলে আমি dx থেকে পাশে নিয়ে আসলে 2x dx ইজ ইকুয়াল টু dz, তাই তো? তাহলে এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখো তো, 2x dx অর্থাৎ আমি জোর করে এখানে একটা 2 গুণ দিয়ে দিতে পারি আর একটা বাইরে একটা হাফ নিয়ে দিতে পারি। তাহলে দেখো তো 2x dx কিন্তু আমি পেয়ে গেলাম, তাই না? আমি এক্স স্কোয়ার কে জেড কেন ধরছি, কারণ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা আমি এই ফাংশনের মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এক্স স্কোয়ার কে যদি আমি জেড ধরি তাহলে তার ডিফারেন্সিয়েশনটা এই ফাংশনের মধ্যে খুঁজে পাওয়া যায়। এই যে 2x dx কে পাওয়া গেছে, তাহলে আমি তার পরিবর্তে রিপ্লেস করতে আমার সুবিধা হবে মানগুলো। তাহলে 2x dx এর পরিবর্তে আমি dz বসায় দেই, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, তো তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমি জেড বসায় দিই। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কেমন হচ্ছে দেখো তো, 1/1 প্লাস জেড স্কোয়ার, আর 2x dx এর পরিবর্তে আমি z বসাই দিয়েছি, তাই তো, dz। এখন বলো তো এইটার ফর্মুলা তোমরা ডিরেক্ট জানো কিনা? এখন যে ইন্টিগ্রেশনটা আমাদের সামনে আছে এই ইন্টিগ্রেশনের ফর্মুলা কি তোমাদের জানা আছে? কত হবে বলো তো? tan ইনভার্স z। tan ইনভার্স z। এখন যারা বুঝতেছো না তাদের জন্য একটু বলি tan ইনভার্স z কিভাবে হবে। দেখো তো tan ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন কি? আমি যদি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে tan ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস z স্কয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন যদি উল্টা প্রসেস হয় তাহলে 1/1 প্লাস z স্কয়ারের ইন্টিগ্রেশন tan ইনভার্স z হওয়া উচিত কিনা? অবশ্যই সেটাই হবে। তাহলে আমরা z ধরার কারণে এমন একটা ফরম্যাট পাইছি যার ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা আমরা জানি। তাহলে হাফ ইনটু 1/1 প্লাস z স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, tan ইনভার্স z প্লাস c। এখন আমরা z এর জায়গায় z এর মানটা বসাই দিব, হাফ ইনটু z এর মান কত ধরছিলাম, z এর মান ধরছিলাম x স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে tan ইনভার্স x স্কয়ার প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্যার শুধু 1 বাই জেড স্কয়ার থাকলে তো ln x টা ধরতাম। শুধু কি হইছে, 1 বাই জেড স্কয়ার মানে ln x টা কখন ধরবো? ও এটা যদি 1/z থাকতো, 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z, কারণ ln z কে ডিফারেন্সিয়েশন করলে 1/z পাওয়া যায়, তাই 1/z এর ইন্টিগ্রেশন ln z হবে। ওকে, যার ডিফারেন্সিয়েশন যে তার ইন্টিগ্রেশন হচ্ছে তার উল্টাটা। tan ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস z স্কয়ার, তাই 1/1 প্লাস z এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স z। ওকে, সেটাই হচ্ছে খুব সিম্পল লজিক। সো এই প্রবলেম থেকে আমরা পরের প্রবলেমটাতে একটু যাই। পরের প্রবলেমটা দেখো, এটা তোমরা ধরতে পারবা। তোমরা যদি sec ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন জানো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন কত বলো তো, sec ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1/ এরকম হয় না, দেখো তো sec ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন। তো আমরা ওই জিনিসটা কাজে লাগবে আমাদের এখন। সো আমরা ইন্টিগ্রেশনের ফাংশনটা দেই, দেখো সো dx ডিভাইডেড বাই
এক্স ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই হচ্ছে কি আমাদের রাশি, আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ওয়েট, আচ্ছা এইটা করার আগে আরেকটা করি। এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা কিন্তু আগেরটার মতো সিমিলার একটা প্রবলেম, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এই জিনিসের ইন্টিগ্রেশন করতে হবে। এখন বলো তো ঠিক কারে জেড ধরলে প্রবলেম আমরা অ্যাডভান্টেজ পাবো, কাকে জেড ধরলে অ্যাডভান্টেজ পাবো বলো তো? এক্স কিউবকে ধরলে। সবাইকে বুঝতে পারতেছো কেন এক্স কিউব কে ধরতে হবে? আমি আর একটু সিম্পলিফাই করি। কারণ এক্স কিউবের ডিফারেন্সিয়েশনে তুমি এক্স স্কোয়ার ডিএক্স এই রাশিটুকু পাবা। আমার টার্গেট থাকবে এমন কিছুকে জেড ধরা যার ডিফারেন্সিয়েশনটা আমার এই ফাংশনের মধ্যে এক্সিস্ট করবে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স থাকলে উপরে রুট ওভার 1 মানে এক্স টু দি পাওয়ার 6 কে আমি কি লিখতে পারি? এক্স কিউব হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো আমি যদি এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড ধরি, তাহলে আমি উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাচ্ছি? 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু dz বাই dx। উভয় পাশকে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে dx টা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি 3x স্কোয়ার ইনটু dx ইজ ইকুয়াল টু dz, তাই তো? তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে জোর করে একটা 3 গুণ দিয়ে দিই, তো বাইরে একটা 1/3 নিয়ে আসি। তো এটা আনলে কিন্তু কোনো প্রবলেম নাই। সো এখন বলো তো পরের লাইনে কি হবে? 1/3 এর মতো থাকলো। 3x স্কোয়ার dx এর পরিবর্তে আমরা চাইলে dz বসাতে পারি, আর রুট ওভার এক্স কিউব ইজ ইকুয়াল টু, যেহেতু জেড ধরছি এই জায়গায় দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু যেহেতু জেড ধরছি, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, এটা চাইলে বসাইতে পারি। এখন বলো তো এটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা ঠিক কত হবে? sin inverse z. সবাই কি বুঝতে পারতেছো? সাইন ইনভার্স জেড এর ডিফারেন্সিয়েশন কি, বা সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? সাইন ইনভার্স জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স জেড। খুবই কমন সেন্স, ঠিক আছে? cos x sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হয়? sin x আমরা লিখি না, cos x এর ইন্টিগ্রেশন sin x। একই লজিকে কিন্তু আমরা চাইলে এটাও বলতে পারি sin ইনভার্স z এর ডিফারেন্সিয়েশন যদি 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার হয়, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হবে? sin ইনভার্স z। সিমিলার একটা লজিক ইউজ করলাম আমরা, ওকে? তার পরিবর্তে আমরা বসায় দিব কত? sin ইনভার্স z প্লাস c। আমরা z এর মান কত ধরছিলাম? z এর মান ধরছিলাম এখানে দেখো x কিউব ধরা হয়েছিল, তো আমরা এখানে z এর জায়গায় x কিউব বসাই 1/3 ইনটু sin ইনভার্স x কিউব প্লাস c। তাহলে এই হচ্ছে কি আমাদের সলিউশন, এই ডিফারেন্সিয়েশন অ্যানসার, ওকে? সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো মোটামুটি ভাইয়া। ওকে, সো আমরা এবার দেখি পরে আর কোন প্রবলেম করা যায়। আচ্ছা এখন ধরো আর 2-3টা প্রবলেম করলে এই চ্যাপ্টারে বলা যায় 70% শেষ। আচ্ছা আমাদের দেখি আর কোনটা করা যায়। ওকে, একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। এই রাশির ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন বলো তো ঠিক কোন অংশটুকুকে আমি জেড ধরলে কোনো অ্যাডভান্টেজ পেতে পারি? দেখো তো কোন অংশটুকুকে জেড ধরলে কোনো অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে? x ইজ ইকুয়াল টু জেড ধরে তো আসলে ওই অর্থে কোনো লাভ নাই। 1 রুট x আমরা 1, আচ্ছা একটা কাজ করি, 1 মাইনাস এক্স কে জেড ধরি। আমি নিজেও শিওর না এটা আসলে কি করতে পারি। আর 1 মাইনাস এক্স কে জেড ধরি, তাহলে 1 মাইনাস এক্স কে যদি জেড ধরি তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাচ্ছি দেখো তো? মাইনাস 1 ইজ ইকুয়াল টু dz বাই dx। তাহলে আমি পাচ্ছি dx ইজ ইকুয়াল টু মাইনাস dz, dx ইজ ইকুয়াল টু মাইনাস dz, তাই তো? dx ইজ ইকুয়াল টু মাইনাস dz পাচ্ছি। এখন চলো এই জিনিসগুলো চেঞ্জ করে দেখি কি হয়। আচ্ছা দেখো তো 1 মাইনাস এক্স এর পরিবর্তে আমি তাহলে জেড বসায় দেই, যেহেতু আমি 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড ধরছিলাম।
তাহলে এটা হয়ে যাবে রুট জেড। তাহলে এক্স এর পরিবর্তে তুমি কত বসাইতে পারবা বলো তো? 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি জেড হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস জেড না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস জেড না? দেখো তো 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে 1 মাইনাস জেড ইজ ইকুয়াল টু আবার এক্স হবে না? আমি যদি মাইনাস এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটা এক্স হয়ে যাবে, আর জেডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি মাইনাস জেড, তাহলে 1 মাইনাস জেড ইজ ইকুয়াল টু এক্স হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে এক্স এর পরিবর্তে কি বসাইতে পারি আমি? 1 মাইনাস জেড বসাইতে পারি, তাই তো? তাহলে আমি এক্স এর পরিবর্তে বসাই দেই 1 মাইনাস জেড, আর ডিএক্স এর পরিবর্তে আমি কত বসাবো? মাইনাস ডিজেড বসাবো, তাই তো? সো এখন দেখো আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে অলরেডি। সো মাইনাসটা বাইরে রাখলাম, এটাকে কি লেখা যায়? এই রুট ওভার জেড কে এইভাবে লেখা যায় না, 1 বাই রুট ওভার জেড মাইনাস জেড ডিভাইডেড বাই রুট ওভার জেড, এই পুরোটার ইন্টিগ্রেশন, তাই তো? এইবার বলো তো মাইনাস 1 বাই রুট ওভার জেড কে লেখা যায় না জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এই যে রুট জেড আর রুট জেড কে রুট জেড দিয়ে কাটলে উপরে রুট জেড থাকে, এটাকে লেখা যায় জেড টু দি পাওয়ার শুধু হাফ। এই পুরোটার ইন্টিগ্রেশন করতে হবে। এইবার বলো জেড টু দি পাওয়ার মাইনাস হাফ এর ইন্টিগ্রেশন কি? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। তাহলে এই হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন এর রেজাল্ট। এখন আমরা যা জেড এর ভ্যালু বসাই দিলে আমাদের প্রবলেম সলভড। তো বাইরে একটা মাইনাস থাকলো, তাহলে জেড টু দি পাওয়ার আমরা লিখতে পারি হাফ ডিভাইডেড বাই হাফ মাইনাস জেড টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি। জেড ইজ ইকুয়াল টু কত দুজনই ধরছিলাম? জেড ইজ ইকুয়াল টু ধরছিলাম 1 মাইনাস এক্স, তাহলে আমরা জেড এর জায়গায় 1 মাইনাস এক্স কে রিপ্লেস করি। তো মাইনাস জেড এর জায়গায় 1 মাইনাস এক্স রিপ্লেস করলাম, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ 2 মাইনাস 2/3 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বলতো এই প্রবলেমটা কারা বুঝছো? এটা একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসছিল, রুয়েটে আসছিল এই প্রবলেমটা, বুঝতে পারছো কি? স্যার আমাদের একটু কাজ এটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো এখানে প্রবলেমটা কি ছিল? এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স, ঠিক আছে? এই প্রবলেমটা ছিল। এখন এই প্রবলেমটা প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন তো করা যাচ্ছে না, তো যাকে ইন্টিগ্রেশন করা যাবে না তাকে আমার কি করতে হবে? সাবস্টিটিউশন করে আমি চেষ্টা করব ইন্টিগ্রেশন মধ্যে আনা যায় কিনা। তা আমরা কিছু টেকনিক শিখছিলাম, তো টেকনিক দিয়া আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ পাই, বাট সব ক্ষেত্রে তুমি টেকনিক দিয়ে অ্যাডভান্টেজ নাও পাইতে পারো, ঠিক আছে? টেকনিক গুলো হচ্ছে কিছু অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, মানে ম্যাথ প্র্যাকটিস করতে করতে মানুষ বুঝতে পারে যে আসলে ঠিক এই ধরনের প্রবলেমে এই কাজগুলো করলে আমার ম্যাথটা মিলবে। ওকে, সেম একই ভাবে এইখানে কিন্তু ডিরেক্ট কোনো টেকনিক হয়তো আমরা ফলো করতে পারবো না, বাট সাবস্টিটিউশন মেথডের একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা দেখবো যে ঠিক কোন জিনিসটাকে জেড ধরলে আমরা কিছু অ্যাডভান্টেজ পাইতে পারি, ঠিক আছে? সো আমি যেটা দেখলাম, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা জানি সেটা হচ্ছে 1 মাইনাস এক্স কে যদি আমরা জেড ধরি তখন আমাদের কি হইতে পারে? এখানে কোনো একটা অ্যাডভান্টেজ পাওয়া যাইতে পারে। সো আমরা 1 মাইনাস এক্স কে জেড ধরলাম, তো 1 মাইনাস এক্স কে জেড ধরে আমরা কি করি? উভয় পাশে ডি ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে তো 0, আর মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে -1, আর জেড কে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড বাই ডিএক্স। তাহলে বলো তো আমরা যদি ডিএক্স টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি? ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড, এটা লিখতে পারি। তাহলে আমি কিন্তু আমার সম্পর্কটা পাইছি। তাহলে ডিএক্স এর পরিবর্তে বসায় দিছি মাইনাস ডিজেড, এক্স এর পরিবর্তে বসায় দিছি 1 মাইনাস জেড। কিভাবে 1 মাইনাস জেড ভাইয়া? এই যে দেখো তো আমরা ধরছিলাম 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, তাহলে 1 মাইনাস জেড ইজ ইকুয়াল টু আবার এক্স লিখতে পারি। 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু যদি জেড হয় তাহলে 1 মাইনাস জেড ইজ ইকুয়াল টু আবার এক্স দেখা যায়, ঠিক আছে? তাহলে ওই কাজটা করলাম, এক্স এর পরিবর্তে বসায় দিছি 1 মাইনাস জেড আর রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স এর পরিবর্তে জেড বসায় দিলে রুট ওভার 1 মাইনাস এক্স এর পরিবর্তে লেখা যায় রুট জেড, ঠিক আছে? তাহলে মাইনাস ডিজেড ছিল, তো এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম। এখন রুট জেড 1 মাইনাস জেড ডিভাইডেড বাই রুট জেড, তাহলে রুট জেড দিয়ে সবাইকে ভাগ দিলাম, 1 বাই রুট জেড মাইনাস জেড ডিভাইডেড বাই রুট জেড। তাহলে জেড ডিভাইডেড বাই রুট জেড হলে কি হবে? তাহলে জেড কে রুট জেড দিয়ে কাটলে কি থাকে? আরেকটা রুট জেড থাকে, মানে জেড টু দি পাওয়ার হাফ থাকে। আর 1 বাই রুট জেড মানে কি? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ রুট জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, আর 1 বাই জেড টু দি পাওয়ার হাফ কে লেখা যায় জেড টু দি পাওয়ার মাইনাস হাফ।
তাহলে এইবার দেখো তো এই জিনিসটা কিন্তু ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার যোগ্য একটা রাশিতে পরিণত হয়েছে। তাহলে এবার আমি এটাকে ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান। আবার জেড টু দি পাওয়ার হাফ কে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস জেড টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান। ওকে, প্লাস সি করলাম, তারপরে ইন্টিগ্রেশন করলে থাকে জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ মাইনাস জেড টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান করলে 3/2 ডিভাইডেড বাই 3/2। আর জেড এর মান কত, জেড এর মান ধরছিলাম আমরা 1 - x, তো 1 - x কে আমরা রিপ্লেস করে দিলাম। এবার বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝছি। বুঝছি স্যার। ওকে, সো আমি ধরে নিলাম সবাই এই প্রবলেমটা এবার বুঝতে পারছো। আচ্ছা একটু বলো তো আমাদের স্পিডটা কি এই যে স্পিডে আজকে ক্লাসটা নিলাম এই স্পিডটা থাকবে না আমি আরেকটু স্লো যাব? সবাই না ভাই, রেসপন্স ঠিক করতে আছে। হবে এখানে। স্যার ঠিক আছে এটা। না না, তোমরা দুজন, তোমরা তো যারা রেসপন্স করতেছো বা পড়াটা বুঝতেছো তাদের জন্য অথবা ঠিক আছে, সবার জন্য আমি জানতে চাচ্ছি এই স্পিডটা কি থাকবে না একটু স্লো করবো? আদিপ কি বলো? জি ভাই। এই স্পিড থাকবে নাকি আরেকটু স্লো করবো? ভাইয়া এই একটু না ঠিক আছে ভাই, ওইভাবে হলে হবে, আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা এখন নতুন দুইজন জয়েন করছো, আমি বুঝতেছি না তোমরা বুঝতেছো কিনা। মিতু আর মুমু তোমরা বুঝতেছো নাকি আমি আরেকটু স্লো যাবো? না ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে তাহলে কন্টিনিউ করতে পারি। ওকে, সো হ্যাঁ এখন আমরা পরের প্রবলেমে যাই। আমাদের আর একটা প্রবলেম, ওকে আর একটা করলেই মনে হয় চলবে। ওয়েট, কোনটা করা যায় একটু দেখি। আচ্ছা আজকে আমরা নাইলে এখানেই রাখি, কারণ পরের প্রবলেমগুলোর জন্য আমাদের আরো কিছু ইনটিউশনের দরকার হবে। আজকে আমাদের যে আগের ক্লাসে নলেজ যে ডিরেক্ট করতে পারছি ওগুলো আমরা করে ফেললাম। তো অন্য যে প্রবলেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আরো কিছু ইনটিউশন দরকার হয়, তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে ফ্রেশ একদম শুরু থেকে দেখবো আর কি। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই ক্লাসটা রাখি।